জি, আমরা শুরু করতে পারি। আজকের ক্লাস একটু বিলম্ব হওয়ার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি। ফোন দিয়ে ক্লাসে জয়েন হয়েছি। আ আপনারা সবাই সহযোগিতা করবেন। সবার সহযোগিতা কামনা করি। ওকে, আ আমরা দেওয়ানি কার্যবিধিটা একেবারেই স্টেজ অনুযায়ী পড়তেছি। তো সেই স্টেজ অনুযায়ী আমরা আজকে আমাদের টপিক হলো আ ডিক্রি জারি। আমরা সর্বশেষ রায় ডিক্রি পড়েছিলাম। রায় ডিক্রির বিরুদ্ধে রায় ডিক্রির পরবর্তী পর্যায়ে কি? কি করতে হবে? ডিক্রি জারি করতে হবে। তাহলে ডিক্রি জারি সম্পর্কিত বিধান কোথায় আছে? আমাদের দেওয়ানি কার্যবিধি ধারা ৩৬ থেকে ৪৭ পর্যন্ত এবং আদেশ ২১ এ আছে। ওকে? তাহলে আমরা ৩৬ ধারায় চলে যাব। আমাদের পেজ নাম্বার ৪৪। এই আইন মতে ডিক্রি জারির জন্য যেই বিধান, আদেশ জারির জন্য কি হবে? আদেশ জারির জন্য একই বিধান হবে। 37 এ বলা আছে ডিক্রি প্রদানকারী আদালতের সংজ্ঞা। তাহলে ডিক্রি প্রদানকারী আদালত কাকে বলে? যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে, অর্থাৎ মূল যে আদালত আছে, প্রাথমিক যে আদালত আছে, সে আদালতকে বলা হয় কি? সে আদালতকে বলা হয় ডিক্রি প্রদানকারী আদালত। তাহলে যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে, সেই মূল বা প্রাথমিক আদালতকেই বলা হয় কি? ডিক্রি প্রদানকারী আদালত। 38 এ বলা আছে ডিক্রি জারি হবে যে আদালত কর্তৃক। তাহলে ডিক্রি জারি হবে কোন আদালত কর্তৃক? মূল আ ধরেন একটা মামলা হয়েছে সহকারী জজ আদালতে। সেই আদালত থেকে রায় হয়েছে, ডিক্রি হয়েছে। সেটার বিরুদ্ধে আপনি কিন্তু আপিলে যেতে পারবেন। আপিলে কোথায় যেতে পারবেন? জজ কোর্টে যেতে পারবেন। জজ কোর্ট থেকে হাইকোর্টে যেতে পারবেন। এখন যতই উপরে যাক না কেন, সর্বক্ষেত্রে ডিক্রি জারি হবে কোন আদালত কর্তৃক? সর্বপ্রথম যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে, অর্থাৎ মূল যে আদালত আছে, সেই মূল আদালত কর্তৃক কি হবে? ডিক্রি জারি হবে। তাহলে ডিক্রি জারি হবে কোন আদালত কর্তৃক? ডিক্রি জারি হবে আ আ যে আদালত আপনার মূল আদালত। মূল যে আদালত আছে এবং জারির জন্য যার কাছে প্রেরণ হয়েছে, সেই আদালত কর্তৃক ডিক্রি জারি হবে। এমসিকিউ পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসে স্যার এখান থেকে। রেকর্ড হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। রেকর্ডিং অন করা হয়েছে। 39 লাগবে না। 41 লাগবে না। আমরা 48 এ চলে যাবো। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য। 48 হিউজ ইম্পোর্টেন্ট। ডিগ্রি জারির মামলার তামাদির মেয়াদ। তাহলে ডিগ্রি জারির মামলার তামাদির মেয়াদ কত বৎসর? নিষেধাজ্ঞা ডিগ্রি জারি ব্যতীত সকল ক্ষেত্রে ডিগ্রি জারির মামলার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো 12 বছর। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে যে আ ডিগ্রি জারির মামলার তামাদির মেয়াদ কত বছর? ডিগ্রি জারির মামলার তামাদির মেয়াদ হলো 12 বছর। এখন 12 বছর পরেও কি করা যাবে? 12 বছর পরেও ডিগ্রি জারির মামলা দায়ের করা যাবে। কখন? যদি প্রতারণা থাকে, বল প্রয়োগ থাকে, শক্তি প্রয়োগ থাকে। তাহলে প্রতারণা থাকলে, বল প্রয়োগ থাকলে, শক্তি প্রয়োগ থাকলে সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে 12 বছরের পরেও কি করা যাবে? 12 বছরের পরেও ডিক্রি জারি করা যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি যে ডিক্রি জারির ১ম দরখাস্ত কত বছরের মধ্যে করতে হয়? তামাদি আইনের ১৮২ অনুচ্ছেদ অনুযায়ী আমরা জানি ডিক্রি জারির ১ম দরখাস্ত ৩ বছরের মধ্যে করতে হয়। এবং কত বছরের মধ্যে করলে অপর পক্ষকে নোটিশ দেয়া লাগবে না? ২ বছরের মধ্যে যদি আপনি ডিক্রি জারির ১ম দরখাস্ত করেন, তাহলে সেই ক্ষেত্রে অপর পক্ষকে কি করা লাগবে না? অপর পক্ষকে নোটিশ দেয়া লাগবে না। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই সেকশন গুলো এমসিকিউ পরীক্ষার জন্য। যে ডিক্রি প্রদানকারী আদালতের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? 37 এ আছে। ডিক্রি জারি হবে কোন আদালত কর্তৃক? এক কথায় হলো মূল আদালত বা প্রাথমিক আদালত কর্তৃক। হ্যাঁ? তারপরে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এবং আসছে পরীক্ষায় ডিক্রি জারির মামলার তামাদির মেয়াদ কত বছর? ডিক্রি জারির মামলার তামাদির মেয়াদ হলো ১২ বছর। আর কখন ১২ বছর পরেও ডিক্রি জারির আবেদন করা যাবে? যেই ক্ষেত্রে প্রতারণা থাকবে, বল প্রয়োগ থাকবে। আচ্ছা, ডিগ্রি জারির ১ম দরখাস্ত কত বছরের মধ্যে করতে হবে? ডিগ্রি জারির ১ম দরখাস্ত ৩ বছরের মধ্যে করতে হবে। আ তারপরে আপনার চলে যাবেন ৫০ ধারা, আইনানুগ প্রতিনিধি। এখন যিনি রায়সিদ্ধ দেনাদার আছেন, রায়সিদ্ধ দেনাদার হলো যার বিরুদ্ধে ডিক্রি জারি হয়েছে। তো যার বিরুদ্ধে ডিক্রি জারি হবে, সেই দেনাদার যদি মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই ডিক্রি জারি কার বিরুদ্ধে করা যাবে? দেনাদারের যে বৈধ প্রতিনিধি আছে, সেই বৈধ প্রতিনিধির বিরুদ্ধেও কি করা যাবে? আপনার ডিক্রি জারির আবেদন করা যাবে। আর ডিক্রি জারির আবেদন করার পর ৫২ তে বলা আছে বৈধ প্রতিনিধির উপর কি করা যাবে? ডিক্রির সেই কার্যকারিতা কার্যকর করা যাবে। তাহলে আপনি রহিমের কাছে টাকা পান। রহিমের বিরুদ্ধে মামলা করেছেন। রহিমের বিরুদ্ধে রায় হয়েছে,
ডিক্রি হয়েছে, রহিম পৃথিবী ছেড়ে চলে গেছে পরকালে। তাহলে সেই ক্ষেত্রে রহিম চলে গেলে আপনার টাকা কি মাইর হয়ে গেল? আপনার টাকা কি মাফ হয়ে গেল? টাকা মাফ হয়নি। সেক্ষেত্রে রহিমের যে বৈধ প্রতিনিধি আছে, সেই বৈধ প্রতিনিধির উপর আপনি কি করতে পারবেন? হ্যাঁ, সেই ডিক্রির কার্যকারিতা রাখতে পারবেন। অর্থাৎ বৈধ প্রতিনিধির বিরুদ্ধে মামলা করে, ডিক্রি জারির আবেদন করে তার কাছ থেকে আপনি কি করতে পারবেন? সেই টাকা পয়সা উদ্ধার করতে পারবেন। 51 এইবার সংশোধন হয়েছে 51 ধারা। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। 51 ধারা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ডিক্রি জারির পদ্ধতি কয়টি? ডিক্রি জারির পদ্ধতি কয়টি? ডিক্রি জারির পদ্ধতি হলো ৫ টি। আচ্ছা, আপনাদেরকে গ্রুপে মনে হয় ভিডিও শেয়ার করেছিলাম। কেন ডিক্রি জারি করতে হবে? আপনি ধরেন মামলা করেছেন। হুম? মামলা করলেই কি আপনি আ রায় ডিক্রি পেয়ে গেলেন? মামলা করলেই তো আর আপনি রায় ডিক্রি পেয়ে গেলেন না। আপনি মামলা করলেই রায় ডিক্রি পাইলেন না। সেটা আপনাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করে ধরেন আপনি আপনার পক্ষে রায় এবং ডিক্রি পাইলেন। আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে আপনি কি দখল পেয়ে গেলেন? দখল তো পাইলেন। তাহলে দখল পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? দখল পাওয়ার জন্য আপনাকে সেই ডিক্রি জারির আবেদন করতে হবে। ডিক্রি জারির পদ্ধতি বা হচ্ছে ডিক্রি জারি কার্যকর করার জন্য আদালতের ক্ষমতা। এই ৫১ ধারায় বলা আছে ডিক্রি জারির পদ্ধতি হলো কয়টি? ডিক্রি জারির পদ্ধতি হলো ৫ টি। কি, কি? ডিক্রিতে আদিষ্ট সম্পত্তি অর্পণের মাধ্যমে যে আপনি যেই সম্পত্তি আপনার পক্ষে রায় ডিক্রি হয়েছে। তাহলে আপনি মামলা করেছেন, আপনি হলেন বাদী, আপনি রহিম সাহেব, আপনি বাদী পক্ষে মামলা করেছেন। হ্যাঁ? এখন রহিম সাহেব মামলায় রায় ডিক্রি পেয়েছে। কিন্তু রহিম সাহেবের দখলে তো সেই জমি নেই। জমি আছে কার দখলে? জমি আছে করিম সাহেবের দখলে। তাহলে এই যে জমি করিম সাহেবের দখলে আছে, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হলো আপনি রায় ডিক্রি পেয়েছেন। রায় ডিক্রি পাওয়ার পর করিম সাহেবের বিরুদ্ধে আপনাকে কি করতে হবে? ডিক্রি জারির আবেদন করতে হবে। ডিক্রি জারির আবেদন করার পর আদালত কি করবেন? সেই সম্পত্তিটা আপনাকে বুঝিয়ে দিবেন। তাহলে কিভাবে বুঝিয়ে দিতে পারেন? কিভাবে কার্যকর করতে পারেন? ডিক্রিতে আদিষ্ট সম্পত্তি আপনাকে অর্পণ করবেন। সেটা ডাক ডোল পিটিয়ে পুলিশ নিয়ে গিয়ে তারপরে হচ্ছে আপনাকে কি করবেন? অর্পণ করতে পারেন বা হচ্ছে ওই সম্পত্তি নিলামে বিক্রি করে তারপরে ডিক্রি জারি কার্যকর করতে পারেন। দেনাদারকে দেওয়ানি জেলে আটক করে দেনাদারকে কি করে দেনাদারকে দেওয়ানি জেলে আটক করে আপনার হচ্ছে ডিক্রি জারি কার্যকর করা যাবে। রিসিভার নিয়োগের মাধ্যমে করা যাবে এবং প্রতিকারের প্রকৃতি অনুযায়ী উভয় পক্ষকে শোনার পরে এই পয়েন্টটা কিন্তু এই ২০২৫ সালে সংশোধন হয়েছে। তাহলে উভয় পক্ষের শুনানির পর আদালত যেটা সঠিক মনে করেন, হুম? সেভাবে হচ্ছে আদালত কি করতে পারেন? আদালত ডিক্রি জারির কার্যকরের আদেশ দিতে পারেন। ওকে, তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় ডিক্রি জারির পদ্ধতি কয়টি? ডিক্রি জারি কার্যকর করার পদ্ধতি হলো ৫ টি। কোথায় বলা আছে? দেওয়ানি কার্যবিধির ৫১ ধারায় বলা আছে। ৫৫ ধারায় বলা আছে দেখেন সিভিলেও অ্যারেস্ট এন্ড ডিটেনশন আছে। গ্রেপ্তার এবং আটক। আমরা মনে করি যে শুধুমাত্র মনে হয় ক্রিমিনাল মামলার ক্ষেত্রেই গ্রেপ্তার আটক হবে। সিভিলের ক্ষেত্রেও আছে। তাহলে গ্রেপ্তার এবং আটক সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে? ৫৫ ধারায় বলা আছে। তাহলে দেনাদারকে যেকোনো সময় কি করা যাবে? দেনাদারকে যেকোনো সময় গ্রেপ্তার করা যাবে এবং গ্রেপ্তার করে যথাশীঘ্রই তাকে কি করতে হবে? যথাশীঘ্রই তাকে আদালতে হাজির করতে হবে এবং সেই জেলার যে দেওয়ানি কারাগার আছে, সে দেওয়ানি কারাগারে আটক রাখতে হবে। সূর্যাস্তের পর এবং সূর্য উদয়ের যে মধ্যবর্তী সময়ে, এই সময়ে কিন্তু দেনাদারকে গ্রেপ্তার করা যাবে। 56 এ বলা আছে, এটাও সংশোধন হয়েছে ২০২৫ সালে। আগে ছিল অর্থের ডিক্রি জারিতে মহিলাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। ২০২৫ সালের সংশোধনীর পূর্ব পর্যন্ত। এখন 56 সংশোধন হয়েছে যে অর্থের ডিক্রি জারিতে আগে ছিল শুধু মহিলা, এখানে হলো বৃদ্ধ মানুষ, অক্ষম, গর্ভবতী মহিলা। তো বৃদ্ধ মানুষ, অক্ষম, গর্ভবতী মহিলা এবং সন্তানকে দুগ্ধপান করান এমন মহিলাকে অর্থের ডিক্রি জারিতে কি করা যাবে না? দেওয়ানি কারাগারে আটক বা গ্রেপ্তার রাখার আদেশ দেয়া যাবে না। 57 বাতিল করা হয়েছে। 56 এ শুধু মহিলা ছিল আর এখন হচ্ছে বৃদ্ধ মানুষ, অক্ষম, গর্ভবতী মহিলা, হ্যাঁ? তারপর হচ্ছে সন্তানকে দুগ্ধপান করান এমন মহিলাকে অর্থের ডিক্রি জারিতে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। 57 এ ছিল আপনি আবেদন করেছেন।
আপনার কারণে কি করা হয়েছে? দেওয়ানি কারাগারে আটক রাখা হয়েছে। কাকে আটক রাখা হয়েছে? দেনাদারকে আটক রাখা হয়েছে। এখন সেই যে দেনাদার, সে যে দেওয়ানি কারাগারে আটক থাকবে, তার খরচ কে দিবে? সরকার দিবে নাকি আপনাকে দিতে হবে? ইতিপূর্বে ছিল যে ব্যক্তি দেওয়ানি কারাগারে আটক থাকবে তাকে খরচ দিতে হবে, যেই ব্যক্তি তাকে আটক রাখবে তার। আর এখন নতুন করে এই 57 তো বাতিল হয়ে গেল। 57 কিন্তু omitted, বাতিল। নতুন করে যুক্ত হয়েছে, আমরা সামনে পড়ব। যে আপনার কি যুক্ত হয়েছে? দেওয়ানি কারাগারে যাকে আটক রাখা হবে সে হলো দায়িক বা দেনাদার। দেনাদারের খরচ কে দিবে? দেনাদারের খরচ দিবে, দেনাদারের খরচ দিবে হচ্ছে আপনার যিনি দেনাদার আছেন, তার খরচ সরকার দিবে। উনি যখন জেলের ভিতরে চলে যাবেন, তাকে খাওয়াবেন কে? তাকে এখন খাওয়াবেন হচ্ছে সরকার। আগে কে খাওয়াইতো সুমন ভাই? জেলের ভিতর যিনি মামলার দায়ের মোকদ্দমা করতেন তিনি, যিনি আটক তিনি। রাখতেন। হ্যাঁ, আর এখন কে খাওয়ায়? এখন খাওয়াই হচ্ছে সরকার। এটা নতুন করে গভর্নমেন্ট। যুক্ত হয়েছে। ৫৭ ধারা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। ৫৮ ধারায় বলা আছে আটক এবং মুক্তি। তাহলে ডিক্রি জারিতে কতদিন আটক রাখা যাবে? ৳৫০ পর্যন্ত হলে ৬ মাস পর্যন্ত আটক রাখা যাবে। আর ৳৫০ ৳৫০ র ঊর্ধ্বে হলে ৬ মাস পর্যন্ত আটক রাখা যাবে। আর ৳৫০ পর্যন্ত হলে ৬ সপ্তাহ পর্যন্ত ডিক্রি জারিতে দেনাদারকে কি করা যাবে? দেওয়ানি জেলে আটক রাখা যাবে। এটা কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। যে ডিক্রি জারিতে কতদিন আটক রাখা যাবে দেনাদারকে? হ্যাঁ, কতদিন আটক রাখা যাবে? ৳৫০ র ঊর্ধ্বে হলে ৬ মাস, আর ৳৫০ পর্যন্ত হলে কি? ৳৫০ পর্যন্ত হলে ৬ সপ্তাহ। আচ্ছা, তারপরে হচ্ছে মুক্তির বিধানটাও আমরা যদি দেখি 59, অসুস্থ যদি থাকে, সাব্যস্ত দেনাদার যদি গুরুতর অসুস্থ হয়, তাহলে তাকে কি করা হবে? তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। আমাদের 58 এও মুক্তির বিধান আছে, যে পরোয়ানায় বর্ণিত যে টাকাটা আছে, সেই টাকাটা দেওয়ানি কারাগারের যে ভারপ্রাপ্ত অফিসার আছে, সে অফিসারকে যদি পরিশোধ করা হয় তাহলে তাকে কি করা হবে? মুক্তি দেওয়া হবে। অথবা সাব্যস্ত দেনাদার, অথবা দেনাদার এবং পাওনাদার তো অবশ্যই বোঝার কথা। আপনি যাকে ঋণ দিছেন সে যদি আপনাকে টাকা ফেরত না দেয় তাহলে আপনি হলেন পাওনাদার। আর যাকে ঋণ দিছেন সে যদি না দেয় সে হলো দেনাদার। তাহলে সাব্যস্ত দেনাদার যদি গুরুতর অসুস্থ হয় তাহলে আদালত কি করতে পারেন? গ্রেপ্তারি পরোয়ানা এটা বাতিল করতে পারেন, অথবা তাকে যদি দেওয়ানি কারাগারে আটক রাখা হয় সেখান থেকে মুক্তি দিতে পারেন। এখন ধরেন যে দেনাদার আছে তার করোনা ভাইরাস হয়েছে, সংক্রামক রোগ হয়েছে। এখন সংক্রামক রোগ যে হয়েছে সেই সংক্রামক রোগ কিন্তু অন্যান্য যারা আছে সুস্থ আছে তাদের মধ্যে ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে ছড়িয়ে যেতে না যায় সে অসুস্থতার জন্য আদালত কি করতে পারেন? আদালত তাকে দেনাদারকে মুক্তি দিতে পারে। ৬০ ধারাটা আপনারা রিডিং করে নিবেন যে ডিক্রি জারিতে কি ধরনের সম্পত্তি ক্রোক করা যায়। তাহলে ডিক্রি জারিতে জমি ক্রোক করা যায়, টাকা, ইমারত, হ্যাঁ, গৃহ, ব্যাংক নোট, বন্ড, কোম্পানির শেয়ার, দালান কোঠা, এগুলো ডিক্রি জারিতে কি করা যাবে? এগুলো ডিক্রি জারিতে ক্রোক এবং বিক্রি করা যাবে। স্যার, ইমারতটা কি বুঝি নাই আসলে। দালান, দালান। ইমারত হলো দালান। তারপর হচ্ছে আপনার গৃহ, ব্যাংক নোট, দালান কোঠা, মালামাল, চেক, বিল অফ এক্সচেঞ্জ, দেনা, এগুলো হচ্ছে ডিক্রি জারিতে, হ্যাঁ, ক্রোক এবং বিক্রি করা যাবে। ৬১ তে বলা আছে কৃষকের যে আগাম ফসল আছে, হ্যাঁ, কৃষকের সরকার সরকারি গেজেটে একটি সাধারণ বিশেষ আদেশ প্রকাশ করবেন, এবং কৃষকের যে ব্যবহৃত বিষয়গুলো, জিনিসগুলো আছে সেগুলো কি? যেমন আপনার আহ জমি থেকে ফসল না ওঠার পূর্ব পর্যন্ত যেই চাষাবাদ উনি করেছেন, হ্যাঁ, সেই চাষাবাদের যেই পণ্যগুলো আছে, যেগুলো ফসল বলি আমরা, সেই ফসলগুলো যতদিন জমি থেকে না উঠতেছে ততদিন, আহ এবং ওঠার পর ওই কৃষকের পরিবারের খাওয়া দাওয়া, যেটাকে আমরা খোরাকি বলি, খোরাকি বাবদ যে বিষয়টা প্রয়োজন হবে ওনার খাওয়া দাওয়া, সেই বিষয়ে কি করা যাবে না, আপনার ডিক্রি জারিতে আপনার হচ্ছে ক্রোক বা নিলাম বিক্রয় করা যাবে না।
তাহলে ১০০টি ধারা কিন্তু ব্যতিক্রম, যে কৃষককে কি করেছে, কৃষকের যে আগাম ফসল এবং তার ফসল ওঠার পর সে খাওয়া দাওয়ার জন্য যে খোরাকি প্রয়োজন হবে, হুম, সেটা হচ্ছে কি থাকবে, রোগ বা নিলাম বিক্রয় থেকে মুক্ত থাকবে। ৭৪ ধারা এমসিকিউ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিক্রি জারিতে বাধা দানের শাস্তি। তাহলে ডিক্রি জারিতে যদি কেউ বাধা দেয় তাহলে শাস্তি কি হবে? তাহলে ডিক্রি জারিতে বাধা দিলে ডিক্রিদার বা ক্রেতার আবেদনে আদালত দেনাদার বা অন্য ব্যক্তিকে ৩০ দিনের কি করতে পারেন, ৩০ দিন পর্যন্ত দেওয়ানি জেলে আটকের আদেশ দিতে পারেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে যে ডিক্রি জারিতে বাধা যদি দেওয়া হয় তাহলে শাস্তি কি? শাস্তি হলো ৩০ দিনের দেওয়ানি জেলের আটক। এটা একটু লাল কালি দিয়ে দাগায় রাখেন। ৭৪ ধারা ডিক্রি জারিতে বাধা শাস্তি ৩০ দিনের দেওয়ানি জেল। আপনারা চলে যাবেন হচ্ছে ৮১ নাম্বার পৃষ্ঠায়। তাহলে এই যে আমরা ডিক্রি জারি করলাম, এটার বিস্তারিত কোথায় আছে বলেন তো? বিস্তারিত বলা আছে হচ্ছে আদেশ ২১-এ। তাহলে আদেশ ২১-এ কি বলা আছে? ডিক্রি এবং আদেশ সমূহ জারি। ২১ আদেশের ৫ বিধিতে বলা আছে ডিক্রি স্থানান্তর করার পদ্ধতি। এখান থেকে কিন্তু কনফার্ম আপনাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষায় ১ মার্কের একটা কোশ্চেন আসবে। যতটুকু বললাম 36 থেকে আপনার হচ্ছে ৭৪ পর্যন্ত, এখান থেকে ইনশাল্লাহ ১ মার্কের একটা এমসিকিউ আসবে এবং আদেশ ২১ থেকে ১ মার্কের একটা এমসিকিউ আসবে। ২১ আদেশের ৫ বিধিতে বলা আছে ডিক্রি স্থানান্তর করার পদ্ধতি। একই জেলার অধীনস্থ যদি ২ টা আদালত হয়, যেমন সিলেট আ জজ আদালত, বা ধরেন হচ্ছে ধরেন হবিগঞ্জ আ জেলা জজ আদালত। এখন যে আদালত ডিক্রি আ স্থানান্তর করবে, সে আদালতটা যদি একই আদালতের একই জেলা আদালতের অধীনস্থ হয়, অর্থাৎ যে আদালতে ডিক্রি জারির জন্য স্থানান্তর করা হবে, সে আদালত এবং ডিক্রি দানকারী আদালত যদি একই জেলায় অবস্থিত হয়, যেমন মুন্সিগঞ্জের ২ টা সহকারী জজ আদালত, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি এক আদালত থেকে অন্য আদালতে ডিক্রি জারির জন্য কি করা যাবে? হস্তান্তর করা যাবে। যেমন আপনার আ জেলা হলো নারায়ণগঞ্জ জেলা। এখন নারায়ণগঞ্জ জেলার এক সহকারী বা এক সিনিয়র সহকারী জজ আদালত থেকে অন্য সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটা কি করা লাগবে? স্থানান্তর করা লাগবে। কিসের জন্য? ডিক্রি জারির জন্য। তাহলে এই ক্ষেত্রে ওই সিনিয়র সহকারী জজ অপর সিনিয়র সহকারী জজ আদালতে যদি একই জেলার অধীনস্থ হয়, দেখেন একই জেলায় অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে সরাসরি মামলা স্থানান্তর করতে পারবে। আর যদি ভিন্ন জেলায় হয়, ধরেন ওই নারায়ণগঞ্জ থেকে পাঠানো লাগবে কোথায়? গাজীপুরে। নারায়ণগঞ্জ থেকে যদি গাজীপুর বা নরসিংদী পাঠানো লাগে, সেই ক্ষেত্রে ওই নারায়ণগঞ্জের যে সহকারী জজ আদালত আছে বা সিনিয়র সহকারী জজ আছে, যে আদালতে মামলাটা চলমান আছে, সেই আদালত থেকে আপনার হচ্ছে যেই আ ডিক্রি জারির যে বিষয়টা আছে সেটা কি করবেন? উনি সংশ্লিষ্ট জেলা জজ আদালতে প্রেরণ করবেন। ডিক্রি দানকারী আদালত ডিক্রি জারির জন্য উক্ত ডিক্রিটি কোথায় প্রেরণ করবেন? আমাদের ধরেন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে আসবে বা গাজীপুরে আসবে। গাজীপুরের যে জেলা জজ আছেন, গাজীপুরের জেলা জজ আদালতের নিকট স্থানান্তর করবেন বা নরসিংদীর জেলা জজ আদালতের নিকট স্থানান্তর করবেন। স্থানান্তর করার পর জেলা জজ সংশ্লিষ্ট যে আদালত আছে সেই আদালতে ডিক্রিটি কি করবেন? জারির জন্য প্রেরণ করবেন। ২১ আদেশের ১০ বিধিতে বলা আছে ডিক্রি জারির আবেদন। তাহলে ডিক্রি জারির আবেদন কোথায় করতে হবে? ডিক্রি দানকারী আদালতে করতে হবে। নিয়োজিত অফিসারের নিকট করতে হবে। ১০ বিধি লাগবে না। ১১ বিধিতে হলো ১১ বিধিটা পড়বেন। যেভাবে আবেদন করতে হবে। অর্থ পরিশোধের মামলায় ডিক্রি জারির আবেদন কিভাবে করতে হবে? অর্থ পরিশোধের মামলায় ডিক্রি জারির আবেদন মৌখিকভাবেও করা যাবে। লিখিতভাবেও করতে পারবেন, মৌখিকভাবেও করা যাবে। এখন অর্থ পরিশোধের ডিক্রি জারি ব্যতীত অন্যান্য যে ডিক্রি জারি আছে সেটা কিভাবে করতে হবে? সেই ডিক্রি জারির আবেদন হচ্ছে লিখিতভাবে করতে হবে। ৫১ তে বলা আছে ডিক্রি জারির পদ্ধতি। তাহলে ডিক্রি জারির পদ্ধতি কয়টি? ডিক্রি জারির পদ্ধতি হলো ৫ টি। কি, কি? ডিক্রিভুক্ত সম্পত্তি, এটা কিন্তু আমি একটু আগেই পড়েছি। তারপরে এটা ভিতরে এড করে দিয়েছি। এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। যে ডিক্রি জারির
পদ্ধতি কয়টি? 5টি। ডিক্রিভুক্ত সম্পত্তি অর্পণের মাধ্যমে কোন সম্পত্তি ক্রোক বিক্রয় বা ক্রোকবিহীন বিক্রয়, দেনাদারকে গ্রেপ্তার, কারাগারে আটকের দ্বারা, রিসিভার নিয়োগের দ্বারা বা অন্য কোনো পন্থায় উভয় পক্ষের শুনানির পর আদালতের কাছে যেভাবে সঠিক বলে মনে হয় এভাবে আদালত কি করতে পারেন? ডিক্রি জারির আদেশ প্রদান করতে পারেন। ২১ আদেশের ২২ বিধিটা আমরা ৪৮ ধারায় পড়েছি যে ডিক্রি জারির প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে করতে হবে? তামাদিনের ১৮২ অনুচ্ছেদ অনুযায়ী ডিক্রি জারির ডিক্রি জারির প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে করতে হবে? ডিক্রি জারির প্রথম দরখাস্ত করতে হবে হচ্ছে ডিক্রি জারির প্রথম দরখাস্ত করতে হবে হচ্ছে ৩ বৎসরের মধ্যে। আর কত বৎসরের মধ্যে করলে অপর পক্ষকে নোটিশ দেয়া লাগবে না? ২ বৎসর পর করলে অপর পক্ষকে ২ বৎসরের মধ্যে যদি করা হয়, তাহলে ডিক্রি প্রদানের ২ বৎসরের ভিতর যদি ডিক্রি জারির আবেদন করা হয়, সেক্ষেত্রে অপর পক্ষকে কি করা লাগবে না? সেক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ প্রদান করা লাগবে না। তাহলে ডিক্রি প্রদানের ২ বছরের ভিতরে যদি ডিক্রি জারির আবেদন করা হয়, প্রথম আবেদন, সেক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ করা লাগবে না। ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা এখন দেখব। আচ্ছা, আপনারা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো? বুঝতে পারতেছেন সবাই? সবাই বুঝতে জি স্যার। পারতেছেন? জি জি শুনতে পাচ্ছি। স্যার শোনা ডিক্রি যাচ্ছে। জারি আমরা জি জি স্যার, করে বুঝতে দেই। পারছি। জি ডিগ্রি জারি আমরা কেন করব? আরে ভাই, আপনি মামলায় রায় ডিগ্রি পেলেন বলেই তো আপনি জায়গা জমির দখল পেলেন না। আপনি মামলায় রায় ডিগ্রি পেলেন বলেই তো আপনি টাকা পয়সা তো হাতে পেলেন না। তাহলে সেক্ষেত্রে টাকা পয়সা বা হচ্ছে জায়গা জমি সেগুলো নেয়ার জন্য আপনাকে কি করতে হবে? নেয়ার জন্য আপনাকে ডিক্রি জারির আবেদন করতে হবে। তাহলে দেখেন, আহ টাকা পরিশোধের ডিক্রি জারি বলা আছে কোথায়? ২১ আদেশের ৩০ বিধিতে বলা আছে। তাহলে টাকা পরিশোধ, আমরা বলি যে কান টানলেই তো মাথা আসবে। তার মানে যিনি দায়িক আছেন তাকে জেলের ভিতর ঢুকাই দিলেই তো টাকা পয়সা চলে আসবে। তাহলে টাকা পরিশোধের ডিক্রি জারি কিভাবে করা যাবে? বিকল্প প্রতিকার হিসেবে টাকা পরিশোধের ডিক্রি জারি করলে দায়ীকে দেওয়ানি কারাগারে আটক এবং তার সম্পত্তি ক্রোক এবং নিলাম বিক্রয় করে কি করা যাবে? টাকা পরিশোধের ডিক্রি জারি করা যাবে। তাহলে টাকা পরিশোধের ডিক্রি জারি কিভাবে করা যাবে? দায়ীকে দেওয়ানি কারাগারে আটক এবং তার সম্পত্তি ক্রোক বিক্রয় করে আপনার হচ্ছে টাকা পরিশোধের ডিক্রি জারি করা যাবে। ৩০ ক ২০২৫ সালে নতুন করে যুক্ত হয়েছে। এখান থেকে ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষায় ১ মার্কের একটা এমসিকিউ আসতে পারে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা বিষয় আমি আলাদাভাবে হচ্ছে পয়েন্ট আকারে দিয়েছি। ৩০ ক টাকা পরিশোধের ডিক্রির ক্ষেত্রে বিশেষ বিধান। ৩০ ক এর ১ এ বলা আছে, দেনাদারের আবেদনক্রমে দায়ীকে সর্বোচ্চ কয় মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? সর্বোচ্চ হলো ৬ মাস আটক রাখা যাবে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, অর্থের মামলার ক্ষেত্রে ডিক্রি জারির অর্থের মামলার ক্ষেত্রে দেনাদারকে সর্বোচ্চ কয় মাস দেওয়ানি জালে আটক রাখা যাবে? বা টাকা অর্থের মামলা হলো টাকা পরিশোধের মামলা। তাহলে টাকা পরিশোধের মামলার ক্ষেত্রে, অর্থের মামলার ক্ষেত্রে দেনাদারের আবেদনে দায়ীকে সর্বোচ্চ কয় মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? সর্বোচ্চ ৬ মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। ৬ মাসের নিচে আন্ডারলাইন করেন। ৩০ কয়ের ২ এ বলা আছে, দেওয়ানি কারাগারে দায়িকের খরচ কে বহন করবে? দেওয়ানি কারাগারে দায়িকের খরচ সরকার বহন করবে। দেওয়ানি কারাগারে দায়িকের খরচ কে বহন করবে? সরকার স্যার। সরকার। আগে কে ছিল? আগে কে ছিল? স্যার, বাদী। বাদী। এখন কে হয়েছে? এখন সরকার। সরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। তারপরে হচ্ছে এই ৩০ কয়ের ২ এটা হচ্ছে কিসের সাপ্লিমেন্ট বলেন তো? ৫৭ ধারা যে বাতিল হয়েছে সেই ৫৭ ধারার কিন্তু এটা পরিপূরক বলতে পারেন। ৩০ কয়ের ২ এখানে বলা আছে, দেওয়ানি কারাগারে দায়িকের খরচ সরকার বহন করবে। অথচ ৫৭ ধারায় ছিল দায়িকের পদমর্যাদা অনুযায়ী, হ্যাঁ, আপনার হচ্ছে কি করতে হবে? পাওনাদারকে অর্থাৎ ডিক্রিদারকে খরচ বহন করতে হবে। কিন্তু সেটা বাতিল হয়ে এখন কি হয়েছে? দায়ীকে দেওয়ানি কারাগারের খাওয়াবে কে? খাওয়াবে হচ্ছে সরকার। ৩০ কয়ের ৩ এ বলা আছে, দেওয়ানি কারাগারে যদি
মানসিক অসুস্থ, হ্যাঁ, নাবালক বা দেউলিয়া ব্যক্তি তাদের অর্থের ডিক্রি জারিতে আটক রাখা যাবে না। তাহলে ব্যতিক্রম কোথায় আছে? ব্যতিক্রম আছে ৩০ এর কয়ের সাবসেকশন ৩ এ আছে। এখানে বলা আছে দায়িক যদি মানসিকভাবে অসুস্থ হয়, সে যদি নাবালক হয়, দেউলিয়া হয়ে যায়, তাহলে অর্থের ডিক্রি জারিতে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। এবং দায়িকের উত্তরাধিকারীকে, ধরেন রহিমের বাবা ঋণ নিয়েছে, এখন ঋণ না নিয়ে ঋণ পরিশোধ না করে সে মারা মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি রহিমের ছেলে, হ্যাঁ, ওই যারা ঋণের টাকা পাবে তারা আপনার বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করেছে। তাহলে আপনার বিরুদ্ধে যদি ডিক্রি জারির আবেদন করে, দেখেন এটা খুবই ভালো একটা আইন হয়েছে। আপনি হলেন উত্তরাধিকারী। আপনাকে সেই অর্থের ডিক্রি জারিতে কিন্তু দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। এটা ভালো হয়েছে। ৩০ এর কয়ের সাবসেকশন ৪ এ বলা আছে এখন ১,০০,০০০ টাকার জন্য জেলে ঢুকানো হবে। তাহলে এই ক্ষেত্রে ১,০০,০০০ টাকার যে ২৫%, সেই ২৫% টাকা যদি জমা দেওয়া হয় এবং যদি একটা বন্ড সম্পাদন করা হয় যে বাকি ৬০ দিনের মধ্যে যে ৭৫% টাকা আছে, অর্থাৎ আমি ২৫,০০০ টাকা দিয়ে একটা বন্ড সম্পাদন করলাম, বাকি ৭৫,০০০ টাকা আমি কি করব? হ্যাঁ, ৬০ দিনের মধ্যে পরিশোধ করে দিব। তাহলে সেক্ষেত্রে দায়ীকে কি করা যাবে? দায়ীকে মুক্তি দেয়া হবে। তাহলে যদি দায়ী ডিক্রির ২৫% টাকা দেওয়ানি আদালতে জমা দেয় এবং একটি বন্ড সম্পাদন করে, তাহলে পরবর্তী ৬০ দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ করবেন, তাহলে দায়ীকে কি করা হবে? তাহলে দায়ীকে মুক্তি দেওয়া হবে। আর দায়ী বন্ড অনুযায়ী যদি টাকা পরিশোধে ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু আবার পুনরায় দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। পুনরায় কি করা যাবে? পুনরায় তাকে আবার আটক করা যাবে। খুবই ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট থেকে এমসিকিউ পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে। লিখিত পরীক্ষায় এখান থেকে যে কোশ্চেনটা হয়, ডিগ্রি জারির পদ্ধতি কয়টি? আলোচনা করুন। অথবা আসতে পারে ডিগ্রি জারির পদ্ধতি আলোচনা করুন। বা আসতে পারে বিভিন্ন ধরনের ডিগ্রি জারির পদ্ধতি বিস্তারিত আলোচনা করুন। অথবা আসতে পারে যে ডিক্রি জারির পদ্ধতি আলোচনা নিম্নের বিষয়গুলো ডিক্রি জারির পদ্ধতি আলোচনা করুন। প্রথমে আসতে পারে অর্থের মামলা, তারপরে আসতে পারে চুক্তির সুনির্দিষ্ট কারণ সম্পাদনের মামলা, তারপরে আসতে পারে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিক্রি জারির বিধান, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিক্রি জারির বিধান। এগুলো কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় আসে। তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে দায়ী কত পার্সেন্ট টাকা জমা দিলে বন্ড সম্পাদন করলে দায়ীকে মুক্তি দিতে পারেন আদালত? 25%। কত দিনের মধ্যে বন্ড মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে? বন্ডে বলা থাকবে ৬০ দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে। ৩০ এর কয়ের ৫ এ বলা আছে যদি দায়ী ভূপতি ৪ এর কারণে মুক্ত হয়, পরবর্তীতে তাকে পুনরায় গ্রেপ্তার এবং আটক করা যাবে। অর্থাৎ সে বন্ড সম্পাদন করেছে, বাকি ৭৫% টাকা, অবশিষ্ট টাকা সে পরিশোধ করবে। এখন সে যদি ৬০ দিনের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আবার কি করা যাবে? আবার তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। ৩০ এর কয়ের সাবসেকশন ৬ বলা আছে, হ্যাঁ? যদি দায়ী ৬ মাস কারাগারে আটক থাকার পর মুক্তি পায়, কিন্তু ডিক্রির অপরিশোধিত অর্থ থেকে সে কিন্তু কি পাবে না? হ্যাঁ, ডিক্রির অপরিশোধিত অর্থ থেকে সে মুক্তি পাবে না। তো দায়ী যদি ৬ মাস দেওয়ানি কারাগারে আটক থাকার পর মুক্তি পায়, ৬ মাস জেল খাটছে। এখন ৬ মাস জেল খাইটা তারপরে হচ্ছে মুক্তি পাইছে। তার মানে এই না যে সে টাকা পয়সা থেকে কি পেয়ে গেল? অব্যাহতি পেয়ে গেল। সে টাকা পয়সা আর দেয়া লাগবে না। টাকা পয়সা কিন্তু তাকে কি করা লাগবে? পরিশোধ করাই লাগবে। তার মানে টাকা কবরে চলে গেলেও সেটা কি নাই? সেটা মাফ নাই এবং আল্লাহও সেটা মাফ করেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ২১ আদেশের ৩১ বিধি। ২১ আদেশের ৩১ বিধিতে বলা আছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিক্রি জারি। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিভাবে ডিক্রি জারি করা যাবে? উক্ত অস্থাবর সম্পত্তি বা তার কোনো অংশ এখানে আছে পারবে না, এটা পারবে না ভাই। অংশ কি করা যাবে? ক্রোক করা যাবে। ক্রোক করে অথবা হচ্ছে যিনি দেনাদার আছেন তাকে আটক করে, অথবা আপনার হচ্ছে সেই সম্পত্তি যখন ক্রোক করা হলো, ৬ মাস কিন্তু ক্রোকবদ্ধ থাকবে। ৬ মাস সময় দিতে হবে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। হ্যাঁ, ৬ মাস ক্রোকবদ্ধ থাকার পরেও যদি আর টাকা পরিশোধ করে না হয়, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে যদি আদেশ মান্য না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন? ওই সম্পত্তি নিলামে বিক্রি করে তারপরে হচ্ছে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনার কি করা যাবে? নিলামে বিক্রি করা যাবে। নিলামে বিক্রি করে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিক্রি জারি কার্যকর করা যাবে। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিক্রি জারি কার্যকর সম্পর্কিত বিধান কোথায় বলা আছে? ২১ আদেশের ৩১ বিধি। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিক্রি জারি কিভাবে করা যাবে?
তার সম্পত্তি ক্রোক করে অথবা দেনাদারকে আটক করে ক্রোক করে 6 মাস অপেক্ষা দেন হচ্ছে নিলামে বিক্রি করে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিক্রি জারি কার্যকর করা যাবে। তারপরে ২১ আদেশের ৩২ বিধি সুনির্দিষ্ট কার্য সম্পাদন অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, নিষেধাজ্ঞার ডিক্রি জারি কিভাবে কার্যকর করা যাবে? তাহলে দেওয়ানি কারাগারে আটকের দ্বারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কিভাবে করা যাবে? দেওয়ানি কারাগারে আটকের দ্বারা সম্পত্তি ক্রোক করার মাধ্যমে অথবা ওই প্রকারে কি করা যাবে? ডিক্রি জারি কার্যকর করে। তাহলে দেওয়ানি কারাগারে আটকের দ্বারা সম্পত্তি ক্রোক করে, হ্যাঁ? তারপরে হচ্ছে কি? আ আপনার হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা দাম্পত্য অধিকার পুনরুদ্ধার বা নিষেধাজ্ঞা ডিক্রি জারি কার্যকর করা যাবে। এখন আসি স্থাবর সম্পত্তি। ২১ আদেশের ৩৫ বিধি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে স্থাবর সম্পত্তির ডিক্রি জারি সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? তাহলে স্থাবর সম্পত্তির ডিক্রি জারি কার্যকর করার বিধান আছে হচ্ছে ২১ আদেশের ৩৫ বিধিতে। তাহলে আপনারা যে মামলাটা করেছিলেন, সেই মামলায় আপনারা আপনাদের পক্ষে কি পেয়েছেন? আপনাদের পক্ষে রায় পেয়েছেন, আপনাদের পক্ষে ডিক্রি পেয়েছেন। এখন এই যে আপনারা আপনাদের পক্ষে রায় পেয়েছেন, ডিক্রি পেয়েছেন, সেখানে আপনারা তো দখল পাননি। দখল পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে? আপনাদের হচ্ছে ডিক্রি জারির আবেদন করতে হবে। তাহলে ডিক্রি জারির আপনি যখন আবেদন করলেন, তখন আদালত ডিক্রি জারি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিভাবে কার্যকর করতে পারেন? দেখেন আপনাদের ২১ আদেশের ৩৫ এর ১ এ বলা আছে, স্থাবর সম্পত্তি সংক্রান্ত ডিক্রির দখলের ক্ষেত্রে অনুকূল যে পক্ষের অনুকূলে রায় দেয়া হয়েছে, সেই পক্ষকে উক্ত সম্পত্তির দখল প্রদান করতে হবে। তার মানে আপনাকে কিভাবে আ বুঝিয়ে দেওয়া হবে? আপনাকে সম্পত্তির কি করা হবে? দখল বুঝিয়ে দেওয়া হবে। এখন ওই ব্যক্তি যদি সম্পত্তি খালি করতে অস্বীকার করে, তাহলে তাকে কি করা যাবে? তাহলে তাকে অপসারণও করা যাবে। তাহলে যখন কোনো স্থাবর সম্পত্তির যৌথ দখলের জন্য ডিক্রি দেওয়া হয়, সেক্ষেত্রে পরোয়ানায় একটি নকল উক্ত সম্পত্তির কোনো দৃষ্টি আকর্ষণ স্থানে লটকিয়ে ডিক্রিটি সারমর্ম কোনো সুবিধার স্থানে ঘোষণার মাধ্যমে দখল প্রদান করা যাবে। তার মানে আদালত থেকে যে ডিক্রি হয়েছে, সেই ডিক্রির কপি ওই সম্পত্তির প্রকাশ্য স্থানে কি করা যাবে? প্রকাশ্য স্থানে লটকিয়ে, হুম? তারপরে হচ্ছে আপনার ডিক্রি জারি কার্যকর করা যাবে। তারপরে যদি হয় আপনার এরকম যে, যেই সম্পত্তির ডিক্রি জারি করা হবে, সেই সম্পত্তির চারপাশে যদি আপনার দেয়াল ঘেরা থাকে, অর্থাৎ ধরেন একটা গোডাউন, একদম ট্রু সেন্স এ। আপনি যে মামলাটা করেছেন সেটা কি উদ্ধারের জন্য মামলা করেছেন? গোডাউন উদ্ধারের জন্য মামলা করেছেন। এখন গোডাউন চারদিক থেকে তালা মারা, উপড়াও দেয়া, তালা দেয়া। তাহলে সেক্ষেত্রে আদালত ডিক্রি জারি কি কার্যকর কিভাবে করতে পারেন? সেই তালা বা খিল খুলে ফেলতে, হ্যাঁ? বা হচ্ছে অপসারণ করতে কি করতে পারেন? দরজা ভেঙে আপনাকে ভিতরে প্রবেশ করিয়ে তারপরে হচ্ছে ডিক্রি জারি কার্যকর করতে পারে। খুবই মজার পড়া। আপনারা হচ্ছে মুখস্থ করতে চান। এটা কিন্তু মুখস্থের বিষয় না। এটা যদি আমরা ট্রু সেন্স এ বুঝি, আপনি আপনার পক্ষে রায় ডিগ্রি পেয়েছেন, সেটা স্থাবর সম্পত্তির মামলা হোক, অস্থাবর সম্পত্তির মামলা হোক, অর্থের মামলা হোক, সেটা তো রিকভারি করতে হবে। রিকভারি করার জন্য আপনাকে কি করতে হবে? ডিক্রি জারির আবেদন করতে হবে। তারপরে হচ্ছে স্থাবর সম্পত্তির নিলামের বিষয়ে কিছু বলা আছে। এগুলো এমসিকিউ পরীক্ষায় আসে। ২১ হাদীসের ৮৪ বিধিতে বলা আছে, যে ব্যক্তি স্থাবর সম্পত্তির নিলামে আ স্থাবর সম্পত্তির নিলাম বিক্রি হওয়ার সাথে, সাথে যে ব্যক্তি স্থাবর সম্পত্তি নিলামে ক্রয় করবে, ক্রেতাকে কি করতে হবে? ক্রয় মূল্যের ২৫% টাকা নিলাম পরিচালনাকারী কর্মকর্তার নিকট প্রদান করতে হবে। তাহলে ক্রেতাকে কয় পার্সেন্ট টাকা নিলাম পরিচালনাকারী কর্মকর্তার নিকট প্রদান করতে হবে? ক্রেতাকে হচ্ছে 25% টাকা নিলাম পরিচালনাকারী কর্মকর্তার নিকট প্রদান করতে হবে। এখন ক্রেতা যদি ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তি কি করা যাবে? উক্ত সম্পত্তি পুনরায় কিন্তু নিলাম করা যাবে। এইখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কয়েকবার কোশ্চেন আসছে। স্থাবর সম্পত্তি যিনি নিলামে ক্রয় করবেন, তাহলে ক্রেতাকে ক্রয় মূল্যের কত পার্সেন্ট টাকা সাথে, সাথে নিলাম পরিচালনাকারীর কর্মকর্তার নিকট প্রদান করতে হবে? উত্তর কি হবে? 25% টাকা। কত পার্সেন্ট টাকা? 25% টাকা নিলাম পরিচালনাকারী কর্মকর্তার নিকট প্রদান করতে হবে। ২১ আদেশের ৮৫ বিধিতে বলা আছে, ক্রয় মূল্যের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। কত দিনের মধ্যে? যিনি নিলামে সম্পত্তি ক্রয় করলেন, তিনি তো 25% টাকা জমা দিয়ে ক্রয় করলেন। এখন বাকি যে ৭৫% টাকা, যিনি নিলামে সম্পত্তি ক্রয় করলেন, তাকে কত দিনের মধ্যে জমা দিতে হবে? ১৫ তম দিনের মধ্যে আদালত বন্ধ হওয়ার পূর্বে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। ২১ আদেশের ৮৯ বিধি এবং ৯০ বিধিতে নিলাম বিক্রয় রোধের কথা বলা আছে।
তাহলে যার সম্পত্তি নিলামে বিক্রি হলো তিনি কি করতে পারবেন? তিনি হচ্ছে নিলাম বিক্রয় রদ বা নিলাম বিক্রয় বাতিলের আবেদন করতে পারবেন। সেই আবেদন কত দিনের মধ্যে করতে হবে? সে আবেদন হচ্ছে বিক্রির তারিখ থেকে 30 দিনের মধ্যে করতে হবে। এখন ধরেন আবেদন করা হলো, কত পার্সেন্ট টাকা জমা দিয়ে নিলাম বিক্রয় বাতিলের আবেদন করতে হবে? 5% টাকা জমা দিয়ে। অ্যাকচুয়ালি যিনি ক্রেতা তিনি কি করবেন? তিনি হচ্ছে যখন কিনবেন নিলামে সম্পত্তি তখন 25% টাকা জমা দিবেন। আর বাকি 15 দিনের মধ্যে বাকি যে 75% টাকা আছে পরবর্তী 15 দিনের মধ্যে বাকি 75% টাকা পরিশোধ করবেন। এখন যার সম্পত্তি নিলামে বিক্রি হলো, ধরেন আপনার সম্পত্তি নিলামে বিক্রি হলো, এখন আপনাকে কি করতে হবে? আপনাকে যদি আপনি সেটা বাতিলের আবেদন করতে চান, আপনাকে 30 দিনের মধ্যে কি করতে হবে? 30 দিনের মধ্যে নিলাম বিক্রয় বাতিলের আবেদন করতে হবে। আর বাকি যখন আপনি আবেদন করবেন 30 দিনের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 5% টাকা, এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় বারবারই আসে। যে নিলাম বিক্রয় রদের আবেদনের ক্ষেত্রে কত পার্সেন্ট টাকা জমা দিয়ে আবেদন করতে হবে? উত্তর হলো 5% টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তবে এই ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে নিলাম পরিচালনায় কি ছিল? নিলাম পরিচালনায় গুরুত্বপূর্ণ অনিয়ম ছিল। নিলাম পরিচালনায় কি ছিল? নিলাম পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতারণা ছিল। তাহলে আপনাদের কাছে সরল একটি কোশ্চেন, সেটা হলো যে আহ ডিক্রি জারি হয়ে গেল। তাহলে আপনারা সেই সম্পত্তির দখল পেয়ে গেলেন ডিক্রি জারির মামলা করে। এখন রহিম সাহেব বাদী হয়ে মামলা করেছেন, আপনারা বাদী পক্ষের লয়ার, আপনারা আপনাদের পক্ষে রায় পাইলেন, ডিক্রি পাইলেন এবং ডিক্রি জারি করে সেই সম্পত্তির দখলও পেয়ে গেলেন। এখন আমি করিম, আমি হলাম সংক্ষুব্ধ পক্ষ, আমি সংক্ষুব্ধ পক্ষ সেটার বিরুদ্ধে কি করতে পারবো বলেন তো? সংক্ষুব্ধ পক্ষ কি করবে বলেন? আপিল স্যার। আপিল ভেরি গুড। আপিল অনেক আপিল এত করে। যদি সহজ, আপনারা যদি সহজ মনে করেন আর যদি এটাকে কঠিন ভাবেন তাহলে কঠিন। তাহলে আমরা চলে যাব আপিল। আপিল সম্পর্কিত আমাদের আছে 48 নাম্বার পেজে। তাহলে 96 এ বলা আছে কি? মূল ডিক্রির বিরুদ্ধে আপিল। আজকে আপিলের আদেশ আপনাদেরকে পড়াবো না, ভয় পাইয়েন না, 96 পরে ছেড়ে দিব। স্যার অনেকের হচ্ছে যেগুলো কোশ্চেন বাদ রয়েছে, দিয়েছেন ওগুলো তো পড়তে হবে না এমসিকিউ বলে। না পড়লেও চলবে। তবে যদি আপনারা আগে কেউ পড়ে থাকেন, ইতিপূর্বে আমি পড়েছি, এখন আপনাদের নতুন করে আর বাদ দেওয়ার প্রয়োজন নেই। আর যারা নতুন করে পড়বেন আপনারা এগুলো পড়লে আশা করি কমন পড়বে। তার মানে ওগুলা বাদ, যেগুলা বাদ দিয়েছেন। যেগুলো বাদ দিয়েছি ওগুলো বাদ না, আমি বলেছি যে আপনি যদি ইতিপূর্বে পড়ে থাকেন, অনেকে আছে অনেক ভালো পড়াশোনা করেন, সবই পড়েন, তাহলে আমি কেন আপনার সেই পড়াশোনার যে নলেজটা আছে যেটা আপনি অর্জন করেছেন সেটা কেন আমি নষ্ট করতে যাব বলেন? সেটা আপনি আপনার মতো করে পড়তে থাকেন, সমস্যা নেই। আর যারা নতুন করে পড়বেন, যে সিপিসি ধরিনি পড়িনি, তারা হচ্ছে আমি যতটুকু বলতেছি ততটুকু পড়তে পারে। ক্লিয়ার? জি স্যার। স্যার এটা কত নম্বর পৃষ্ঠায়? এটা হলো আপনার পেজ নাম্বার হলো 48, 48। আমাদের পরীক্ষা তো কাছাকাছি চলে আসছে, হ্যাঁ একটু বেশিই পড়তে হবে। যদি একটু কষ্ট হবে, আসলে কষ্ট ছাড়া তো কোনো কিছু দ্রুত অর্জন করা যায় না, হ্যাঁ। আর যে জিনিস আপনার হচ্ছে দ্রুত অর্জিত হয় সেই জিনিস কিন্তু টেকসই কম হয়। একটু কষ্ট করেন, মিষ্টি ভালো হবে পাবেন। এবং আরেকটা বিষয় হলো কি, যে আপনি যদি এখন কষ্ট করার টেন্ডেন্সি থাকে, এখন কষ্ট করে পড়াশোনা করেন, আপনি যখন অ্যাডভোকেট হয়ে যাবেন, প্র্যাকটিসে যাবেন, তখন আপনার এই অভ্যাসটা কিন্তু থেকে থেকে যাবে। সেই অভ্যাসের কারণে একটা সময় আপনি প্র্যাকটিসে খুবই ভালো করবেন। 96 মূল ডিক্রির বিরুদ্ধে আপিল। তাহলে এই যে আপনারা মামলা করেছেন, বাদী পক্ষে মিস্টার রহিম সাহেবের পক্ষে আপনারা মামলা রায় পেয়েছেন, ডিক্রি পেয়েছেন, সেই রায় ডিক্রির বিরুদ্ধে আমি সংক্ষুব্ধ পক্ষ করিম, আমি কি করতে পারবো? আমি আপিল করতে পারবো। আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। এখানে ৩টা সাবসেকশন আছে। ৯৬ একে বলা আছে মূল এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রত্যেক ডিক্রির বিরুদ্ধে ক্ষমতা সম্পন্ন আপিল আদালতে কি করা যাবে? আপিল আদালতে আপিল করা যাবে। ৯৬ ২ বলা আছে একতরফা ডিক্রির বিরুদ্ধেও কি করা যাবে? একতরফা ডিক্রির বিরুদ্ধেও আপিল করা যাবে। ৯৬ ৩ বলা আছে কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে। কম্প্রোমাইজ ডিক্রি মানে হলো কি? সোলে ডিক্রি। সোলে ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না? সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না।
তাহলে স্যার 96 এটা থেকে কত বেসিক পেজে? কত? এটা হলো 48, 48 নম্বর পেজ আমার এখানে দেখাচ্ছে। কিন্তু স্যার বইয়ের ওইটা সঙ্গে মনে হয় একটা নতুন নতুন পিডিএফ, ওইটা আসলে মিলতেছে না আমাদের বইয়ের সাথে। ও আচ্ছা আচ্ছা, স্যার বুঝতে বইয়ের পেরেছি। সঙ্গে মিলছে না। আপনাদের ওই যে প্রথম যেখানে শুরু করেছে সেখান থেকে চলে যান, 36 এর পরেই আছে, 36, 37, 38 এদিক থেকে যখন ধরেছিলেন, তখন থেকে 74 ধারার পরে আছে, 74 ধারা ডিগ্রি জারিতে বাজানের শাস্তি স্যার আমার এখানে 3 49 পৃষ্ঠায় আছে। জি। তাহলে 96 ধারায় কি বলা আছে? মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকালকে আমরা হচ্ছে মানে পরবর্তী ক্লাসে, আগামীকালকে তো আর আপনাদের ক্লাস নেই, পরবর্তী